মাল্টিপল মাইলোমার চিকিৎসার যে দীর্ঘ পথ তাতে সবাইকে স্বাগত। চলুন আজকে আমরা এই চিকিৎসার বিভিন্ন ধাপ নিয়ে কথা বলি। বিশেষ করে মেইনটেনেন্স থেরাপির গুরুত্বটা বোঝার চেষ্টা করি, যেটা আসলে অনেকের কাছেই একটা আশার আলো। প্রাথমিক চিকিৎসার পর এরপর কি? আচ্ছা, এটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন যা একজন রোগী এবং তার পরিবারের মনে আসে, তাই না? মানে প্রথম ধাপের চিকিৎসাটা যখন শেষ হয় তখন সামনের পথটা ঠিক কেমন হবে, এই চিন্তাটা তো আসেই। চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। তো এই চিকিৎসার যাত্রার শুরুটাই হয় ইন্ডাকশন থেরাপি দিয়ে। বলা যেতে পারে এটাই হলো মাইলোমার বিরুদ্ধে লড়াইয়ের একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। তাহলে এই ইন্ডাকশন থেরাপিটা ঠিক কী? এর মূল উদ্দেশ্যটা হল যত তাড়াতাড়ি সম্ভব শরীর থেকে মাইলোমা কোষের সংখ্যা কমিয়ে আনা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কোথাও আগুন লেগেছে আর ফায়ার ব্রিগেডের প্রথম দলটা এসে মূল আগুনটাকে নিভিয়ে ফেলল। ইন্ডাকশন থেরাপির কাজটাও ঠিক তেমন। এই থেরাপিতে সাধারণত ৩ থেকে ৬টা সাইকেল থাকে, আর এখানে বেশ কিছু শক্তিশালী ওষুধের একটা কম্বিনেশন ব্যবহার করা হয়, যেটাকে বলে ট্রিপলেট বা কোয়াড্রুপ্লেট থেরাপি। একসাথে অনেকগুলো ওষুধ দেওয়ার কারণ হল এতে মায়োলোমা কোষগুলোকে আরও ভালোভাবে আক্রমণ করা যায় আর রোগটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। বেশ, ইন্ডাকশন পর্ব শেষ হওয়ার পর চিকিৎসার জার্নিটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ায়। মানে এখান থেকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, যেটা ঠিক করে দেবে যে এর পরের ধাপগুলো কি হবে। আর সে মূল সিদ্ধান্তটা হল স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা এএসসিটির জন্য রোগী উপযুক্ত কিনা। এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করে চিকিৎসার রাস্তাটা কোন দিকে যাবে। এটা খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট। দেখুন, এখানে দুটো আলাদা পথের কথা বলা আছে। একটা হলো এএসসিটি পথ। যারা ট্রান্সপ্ল্যান্টের জন্য উপযুক্ত তাদের ইন্ডাকশন থেরাপির পর স্টেম সেল সংগ্রহ করা হয় এবং তারপর ট্রান্সপ্ল্যান্ট হয়। আর অন্যটা হলো নন এএসসিটি পথ, মানে যারা ট্রান্সপ্ল্যান্টের জন্য উপযুক্ত নন, তাদের ক্ষেত্রে ইন্ডাকশন থেরাপিতে আরও কিছুদিন চালিয়ে যাওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হলো পথ দুটো আলাদা হলেও দুটো পথই কিন্তু একটা জায়গাতেই এসে মেশে। আর সেই জায়গাটা হলো মেইনটেনেন্স। মানে ইন্ডাকশন পর্ব শেষ হলে লং টার্ম কন্ট্রোলের জন্য ক্ষেত্রেই মেইনটেনেন্স থেরাপি শুরু হয়। তো এই মেইনটেনেন্স থেরাপি জিনিসটা আসলে কি? এটা হলো চিকিৎসার একটা নতুন অধ্যায়। এখানে আর আগের মতো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট নয়, বরং ফোকাসটা থাকে রোগটাকে লম্বা সময় ধরে নিয়ন্ত্রণে রাখার উপর। সহজ কথায় বললে মেইনটেনেন্স থেরাপি হল একটা লাগাতার কিন্তু কম তীব্রতার চিকিৎসা। এটা দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর, যাতে মাইলোমাটা আবার ফিরে না আসে। এর আসল উদ্দেশ্য হল রেমিশনের সময়টা, মানে রোগমুক্ত থাকার সময়টাকে যতটা সম্ভব দীর্ঘায়িত কর। একদম, এই কথাটাই সবচেয়ে জরুরি। মাইলোমাকে ফিরে আসা থেকে বিরত রাখা, মানে লড়াইটা শুধু রোগটাকে একবার হারানোর নয়, লড়াইটা হলো সেই জয়টাকে ধরে রাখার। সাধারণত মেইনটেনেন্স থেরাপির জন্য যে ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটার নাম রেভলিমেড। তবে এটা কিন্তু সবার জন্য একরকম নয়। যদি হাই রিস্ক কিছু থাকে তাহলে এর সাথে আরও ওষুধ যোগ করা হতে পারে। আবার যদি রেভলিমেড কারো শরীরে সহ্য না হয় তাহলে অন্য চিকিৎসাও কিন্তু আছে। এখন আসি সুবিধার ঝুঁকির কথায়। যে কোনো চিকিৎসার মতোই এখানেও দুটো দিকই আছে। আর ঠিক এই কারণে ডাক্তার আর হেলথ কেয়ার টিমের সাথে সবসময় খোলাখুলি কথা বলাটা এত জরুরি। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। একদিকে যেমন এই থেরাপি রেমিশনের সময় বাড়ায়, মানে রোগমুক্ত থাকার সময়টা বাড়ায়, অন্যদিকে কিছু সাইড এফেক্টসও হতে পারে। তাই ডাক্তারের সাথে বসে কয়েকটা বিষয় নিয়ে কথা বলাটা খুব দরকারি। যেমন চিকিৎসার আসল লক্ষ্যটা কি, সাইড এফেক্ট হলে কি করা হবে, ওষুধের ডোজ বাড়ানো কমানোর দরকার আছে কি না, বা কখন থেরাপি বন্ধ করা যেতে পারে। ইউএসএ সাধারণত যেটা করা হয়, রোগটা আবার বেড়ে না ওঠা পর্যন্ত মেইনটেনেন্স থেরাপি চালিয়ে যাওয়া হয়। তবে এটাও কিন্তু একটা আলোচনার বিষয়, কারণ এখন অনেক গবেষণা হচ্ছে এটা নিয়ে যে একটা নির্দিষ্ট সময়ের পর থেরাপি বন্ধ করা যায় কিনা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, পুরো চিকিৎসা যাত্রা জুড়েই কিন্তু সাপোর্টিভ কেয়ার বা সহায়ক যত্ন চলতে থাকে। এর মানে হলো চিকিৎসার বিভিন্ন উপসর্গ সামলানো এবং জীবনযাত্রার মান ভালো রাখাটা সবসময় একটা প্রায়োরিটি।
তাহলে সব আলোচনার শেষে এই প্রশ্নটা নিজেদের করা খুব জরুরি। চিকিৎসার এই পুরো যাত্রাপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি? কারণ চিকিৎসার প্রত্যেকটা ধাপের সক্রিয় থাকা আর সঠিক প্রশ্নগুলো করার মাধ্যমেই কিন্তু নিজের চিকিৎসার জার্নিটাকে আরও ভালোভাবে বোঝা যায়। আশা করি আজকের এই আলোচনাটা সেই পথে কিছুটা হলেও সাহায্য করবে।